আজকে আমাদের বিষয়বস্তু হলো আমরা কিভাবে বক্তৃতা করতে পারি, বক্তব্যের কলাকৌশল এবং বক্তব্য দেওয়ার পূর্বে আমাদের যে বিষয়গুলো জানা থাকা জরুরি হবে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। প্রবৃত্ত উচ্চারণ, উপস্থাপন, বক্তব্য আবৃত্তি যে কোর্সটিতে আমরা যুক্ত হয়েছি ইতিমধ্যে আমাদের অনেক কয়টি ক্লাস সমাপ্ত হয়েছে। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যে বিষয়গুলো আমরা শিক্ষালাভ করতে পেরেছি, তো এই বিষয়গুলো আমরা কিভাবে অনুশীলন করব সেইভাবে আমরা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত দেখে আসছিলাম। প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম প্রমিত উচ্চারণ বা উপস্থাপন বক্তব্যের জন্য প্রথম পর্যায়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের যে বর্ণমালা আছে এই বর্ণমালা দিয়ে আমরা সঠিকভাবে অল্পপ্রাণ, মহাপ্রাণ, বর্ণের উচ্চারণ ঠিকভাবে উচ্চারণ বা বলার সময় প্রয়োগ করতে পারছি কিনা। এবং দ্বিতীয় ক্লাসে আমরা লক্ষ্য করেছিলাম এই যে আমরা বক্তব্য করছি বা উপস্থাপন করছি, সেই ক্ষেত্রে আমাদের বক্তৃতা বা উপস্থাপন চমক প্রদত্ত হওয়ার জন্য বা আকর্ষণীয় হওয়ার জন্য প্রথম পর্যায়ে যে যে বিষয়গুলো আমাদের স্মরণ রাখা অত্যন্ত জরুরি সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছিলাম। এবং তৃতীয় ক্লাসে আমরা লক্ষ্য করেছিলাম আমরা বিরাম চিহ্নের পরিচিতি প্রয়োগ কিভাবে আমরা দেখতে পারি এবং কোন বিরাম চিহ্ন প্রয়োগ কেন ব্যবহৃত হবে এবং কোন বিরাম চিহ্নকে আমরা কেন ব্যবহার করতে পারি সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছিলাম। চতুর্থ ক্লাসে আমরা দেখেছিলাম একটি প্রবন্ধন পাঠ এবং উপস্থাপন। আশাবাদী চতুর্থ ক্লাসে যে উপস্থাপনটি আমরা দেখেছিলাম এখন আমরা সঠিকভাবে উপস্থাপন করার ক্ষেত্রে আমরা সক্ষম হয়েছি। এরপর হচ্ছে আমরা পঞ্চম ক্লাসে লক্ষ্য করেছিলাম অনেক সময় দেখা যায় এমন কিছু কমন শব্দ আছে যে কমন শব্দগুলোকে আমরা ভুল করে থাকি। সেজন্য আমরা আমাদের যে ফলার নিয়ম আছে, র ফলা, জ ফলা, ম ফলা, এই নিয়মগুলোকে আমরা অনুশীলন করেছিলাম। আজকে আমরা লক্ষ্য করব আমাদের বক্তব্যের কলাকৌশল। বক্তব্য খুবই ইম্পর্টেন্ট বিষয়, খুবই জরুরি বিষয়। এবং এই বক্তব্য করার পূর্বে আমাদের অনেক বিষয় আছে যে বিষয়গুলো লক্ষণীয়। বক্তৃতা বা আলোচনার পূর্বে যে যে বিষয়গুলো লক্ষণীয় আসুন আমরা এই বিষয়গুলো দেখে আজকে একটি বক্তৃতা আমরা শিখব। এবং এই বক্তব্য কেন প্রয়োজন আমাদের সঠিকভাবে জানা বা কেন বক্তব্য করার জন্য আমরা আগ্রহবান বা অথবা কেন আমরা বক্তব্য করব। যেমন যে কোনো সেমিনারে, যে কোনো প্রোগ্রামে আমাদের কিন্তু ইতিমধ্যে অনেক প্রোগ্রামে আমাদের যুক্ত থাকা হয়েছে। তো এই যে যুক্ত থেকে আমরা যে কোনো প্রোগ্রামে সঠিকভাবে বক্তব্য করার যখন সুযোগ আমাদের হয়ে থাকে তখন একটি বিষয় হলো আমরা সঠিকভাবে বক্তব্য করতে হলে আমাদের এই বক্তব্যের যে নিয়মাবলী আছে বা বক্তব্য বলার পূর্বে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো লক্ষণীয়। যখন এই বিষয়গুলো কেউ লক্ষ্য করবে অথবা সঠিকভাবে উপস্থাপনার ক্ষেত্রে তার বক্তব্যর যে বিষয়বস্তু আছে এই বিষয়বস্তু সামনে রেখে কেউ যখন বক্তৃতা করবে তখন তার বক্তব্য খুবই আকর্ষণীয় হবে এবং চমৎকার হবে। সেজন্য বক্তব্যের পূর্বে এমন এমন বিষয় আছে যে বিষয়গুলো আমাদের জানা রেখে বা আমরা যদি জেনে যদি বক্তৃতা করি তাহলে আমাদের বক্তব্য খুবই চমক প্রদত্ত হবে। আমরা স্ক্রিনে লক্ষ্য করব যে বক্তব্যের পর্যায়ে যখন আমরা যে কোনো স্টেজে বক্তব্য করে থাকি তখন কিন্তু এই যে বক্তব্যের ক্ষেত্রে আমাদের প্রথম পর্যায়ে যে লক্ষ্য আছে, যেমন দেখুন এখানে কিছুদিন পূর্বে আমাদের অনেক স্টেজে অনেক প্রোগ্রামে এই যে এখানে যে প্রোগ্রামগুলো আছে আমাদের, তো এভাবে আমাদের অনেক স্টেজে আমাদের কিন্তু বক্তব্য করার সুযোগ হয়েছে। তো এই বক্তব্য যখন আমরা করছি তখন বক্তব্য করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় আছে যে বিষয়গুলো লক্ষণীয়। আপ- সেটা হতে পারে বডি ল্যাঙ্গুয়েজ, সেটি হতে পারে আপনার বলার শুরুতে ভূমিকাটি কিভাবে আমরা বলতে পারি অথবা সূচনা আমরা কিভাবে বলবো। তো এই বিষয়গুলো লক্ষণীয় এবং কিভাবে আমরা এই বিষয়গুলো সামনে রেখে একটু বক্তব্য করতে পারি সেই বিষয়টি আমরা আজ লক্ষ্য করব। সেজন্য প্রথম পর্যায়ে আমাদের বক্তব্যের পূর্বে যে বিষয়গুলো লক্ষণীয় আবশ্যকীয় সেটি হলো বিষয় নির্ধারণ করা। আমরা যে বিষয়ে বক্তৃতা করব সেই বিষয়টি আমাদেরকে নির্ধারণ করতে হবে। দুই নম্বর যে বিষয়টি আছে স্বর নির্ণয় ও নিয়ন্ত্রণ। আমাদেরকে স্বর নির্ণয় নিয়ন্ত্রণ করতে হবে। এবং তিন নম্বর যে বিষয়টি আছে স্বাভাবিক থাকা। বক্তব্যের সময় আমাদেরকে স্বাভাবিক থাকতে হবে। অনেক সময় দেখা যায় আমরা যখন বক্তব্য করছি সেই ক্ষেত্রে আমরা অনেক সময় হতভম্ব হয়ে যাই অথবা আমরা বিষণ্ণতায় থাকি অথবা নার্ভাস ফিল করি। যে আপনি যখন কোনো স্টেজে বক্তব্য করছেন তখন আমরা এই স্বাভাবিক হয়ে থাকি না। যেমন আপনার বন্ধুর সামনে যখন আপনি কথা বলছেন, আপনার ফ্রেন্ডের সামনে যখন আপনি কথা বলছেন অথবা আপনার ক্লোজ কোনো
পার্টিসিপেন্ট যারা আছে তাদের সামনে যখন কথা বলছেন তখন কিন্তু আমরা নিরলস ভাবে কথা বলে যাচ্ছি, কিন্তু যখনই কোনো প্রোগ্রামে আমরা যুক্ত হয়েছি তখনই আমরা এই নার্ভাস ফিল হয়ে থাকি। সেই জন্য আমরা নার্ভাস ফিল যাতে না হই, এই জন্য আমরা অনেক বিষয়বলি দেখব। তাহলে প্রথম পর্যায়ে আমরা এই বিষয়টি লক্ষ্য রাখতে পারি। এক নম্বর হলো স্বাভাবিক থাকা। এরপর হলো উচ্চারণের যে বিষয়টা আছে স্বাভাবিক থাকা। এরপর আমরা লক্ষ্য করব উচ্চারণের যে বিষয়টি। অনেক সময় দেখা যায় আমরা যখন বক্তব্য করে থাকি আমরা আঞ্চলিকতা নিয়ে আসি। সুতরাং আমরা বক্তব্যের সময় আঞ্চলিকতা নিয়ে আসবো না, বরঞ্চ প্রমিত বা সঠিক উচ্চারণে আমরা বলে থাকবো। আঞ্চলিকতা না বলে আমরা সঠিক শব্দের উচ্চারণ, বর্ণমালার উচ্চারণ ঠিক রেখে আমরা প্রত্যেকেই বলবো। সময়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখা। বক্তব্যের সময় অবশ্যই আমাদেরকে সময়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা বক্তব্যের সময় নার্ভাস ফিল করি। তো সেই ক্ষেত্রে আমরা যখন বর্ণমালার উচ্চারণ সঠিক রাখবো অথবা ঠিক রাখবো, তখন দেখা যাবে আমরা বিষয়টিকে সঠিকভাবে বলতে পারছি। সময়ের প্রতি বিশেষ গুরুত্ব। যেমন ধরুন আপনি একটি অনুষ্ঠানে গিয়েছেন, অনুষ্ঠানে যাওয়ার পর আপনাকে বক্তব্যের জন্য আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে। তো এখন আপনি 15 মিনিট ভূমিকা বললেন, তাহলে আপনার হাতে আর কয় মিনিট আছে? আমরা বলি আপনার হাতে আর কয় মিনিট আছে? হুম, 15 মিনিট আপনি ভূমিকা বললেন, এখন আপনার হাতে আর কয় মিনিট আছে? আধা ঘন্টা সময় 15 দেওয়া মিনিট হয়েছে। আছে। 15 মিনিট আছে। তাহলে এই যে 15 মিনিট সময় ধরে আপনি কিন্তু সঠিকভাবে বক্তব্যটিকে সাজিয়ে তুলতে পারবেন না। বরঞ্চ যেহেতু আপনাকে প্রথমেই আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে, তাহলে আপনার করণীয় ছিল প্রথম 10 মিনিটে আপনার বক্তৃতা বিষয়বস্তু বা ভূমিকা বলে বক্তব্যটিকে শুরু করা। তাহলে প্রথম 10 মিনিটে আমাদের কি বলার প্রয়োজন ছিল? ভূমিকা বলে বক্তব্যটি শুরু করার প্রয়োজন ছিল। এরপর হলো আপনার বক্তব্যটিকে 15-25 মিনিটের মাঝে বক্তব্যটিকে গুছিয়ে আনার প্রয়োজন বোধ ছিল। এরপর হলো অপ্রয়োজনীয় তথ্য কথা পরিহার। অবশ্যই বক্তব্যের সময় আমরা অপ্রয়োজনীয় তথ্য কথা পরিহার করব। অনেক সময় দেখা যায় আমরা যখন বক্তব্য করছি সেই সময় আমরা এমন কোনো প্রাসঙ্গিক কোনো বিষয় আছে যেগুলো আমরা বক্তব্যে এনে আমাদের বক্তব্য আমরা দীর্ঘ করে থাকি। সেই জন্য অপ্রয়োজনীয় কোনো তথ্য আমরা নিয়ে আসবো না, বরঞ্চ সঠিক তথ্য বেশি আমরা বলে থাকবো। বডি ল্যাঙ্গুয়েজ। বক্তব্যের সময় আমরা বডি ল্যাঙ্গুয়েজ করবো সঠিকভাবে। এই বডি ল্যাঙ্গুয়েজটি কিভাবে আমরা করতে পারি সেই সংক্রান্ত আমরা লক্ষ্য করব। আই কন্ট্রাক্ট, সবার দিকে লক্ষ্য রাখা। পরিবেশ পরিস্থিতি বোঝা, কোন স্থানে আমরা কিভাবে বক্তব্য করতে পারি সেই বিষয়টির জন্য আমাদেরকে প্রথমত পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে, আই কন্ট্রাক্ট লক্ষ্য রাখতে হবে। যেমন আপনি যখন বক্তব্য করছেন তখন যেন আপনি যদি একদিকে যদি তাকিয়ে থাকেন তাহলে কিন্তু সামনে যারা আছে তারা আপনাকে লক্ষ্য রাখবে, কিন্তু আপনার পিছনে যারা আছে, আপনার ডানে যারা আছে, আপনার বামে যারা আছে, অথবা আপনার স্টেজের বাইরে যারা আছে তারা কিন্তু আপনাকে শুনছে। তো এখন আপনার করণীয় হলো সবার দিকে লক্ষ্য রাখা এবং সবাইকে দৃষ্টি আকর্ষণ করা যে আপনার বক্তব্যে টানা। এতে করে আপনি সামনে তাকাতে পারেন, বামে তাকাতে পারেন, সর্বদিকে আমরা লক্ষ্য রাখবো যেন আমাদের বক্তব্য চমক প্রদত্ত হয়ে থাকে। তাহলে এটা হলো আই কন্ট্রাক্ট। এবং পরিবেশ পরিস্থিতি বোঝার মাঝে আমরা কোন পরিবেশে বক্তব্য করছি, কাদের সম্মুখে বক্তব্য করছি সেই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপর আসুন আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে বক্তব্য করব। যেমন এখানে বক্তব্যের পূর্বে কোন বিষয়গুলো লক্ষণীয়, এই বিষয়গুলো দেখে আমরা একটি বক্তব্য আজকে লক্ষ্য করব। বক্তৃতার পূর্বে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেমন আমাদেরকে ভাষাগত যে বিষয়টি আছে আঞ্চলিকতা পরিহার করে বর্ণমালার উচ্চারণ ঠিক রেখে আমরা সঠিকভাবে বলতে সক্ষম হব। এবং আঞ্চলিকতা পরিহার বক্তব্যের সময় এবং আঞ্চলিকতাকে আমরা পরিহার করব যেন আমরা সঠিকভাবে সঠিক উচ্চারণে বলতে পারি। তাহলে জিহ্বা বা মুখের জড়তা কাঠামো, যেটি আমরা দ্বিতীয় ক্লাসে দেখেছি, কিভাবে আমরা জড়তা মুক্তকরণ করতে পারি এবং জড়তা মুক্তকরণের যে বিষয়বস্তু আছে সেই বিষয়গুলো আমরা সামনে রেখে কিভাবে জড়তা মুক্তকরণ করা যায় সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছিলাম। কাগজ দেখে কথা না বলা। বক্তব্যের সময় অবশ্যই কাগজ দেখে আমরা কথা বলবো না, বরঞ্চ হুবহু আমরা বক্তব্যটি মুখস্থ করে অথবা পয়েন্ট নোট করে
আমরা একটি বক্তব্য করতে পারি। চোখের ব্যবহার, সর্বদিকে তাকানো, চোখে চোখে ব্যবহার, কথার পরিপ্রেক্ষিতে নিজের মুড পরিবর্তন করা, ডায়াসের সঠিক ব্যবহার। ডায়াস বলতে আমরা কোন বিষয়টিকে বলবো? হ্যাঁ, বলার চেষ্টা করি আমরা সবাই। ডায়াস বলতে আমরা কি বুঝবো? হ্যাঁ। কথার কণ্ঠনালী হুজুর, কথা বলার ধরন, কণ্ঠনালী। আচ্ছা, ডায়াসের সঠিক ব্যবহার, হ্যাঁ, আমরা বলবো ডায়াসের সঠিক ব্যবহার বলতে আমরা কি বুঝবো? হ্যাঁ। আসসালামু আলাইকুম হুজুর, কথা বলার সময় নিজেকে মানে স্থির রাখা, কাঁপাকাঁপি না করা, কোনো ভয় না থাকা, জড়তা না থাকা, এটা নাকি? আচ্ছা, আচ্ছা, ডায়াস বলতে আমরা আমাদের যে স্টেজে আমরা দাঁড়িয়ে থাকি, যে ডেস্ক বলা হয় অথবা মঞ্চ বলা হয়, সেটাকে বলা হবে ডায়াস। অর্থাৎ আমরা যখন কোনো বক্তব্যের জন্য কোনো স্টেজে দাঁড়িয়ে থাকি, তখন আমাদের একটি ডেস্ক দেখবো, বা যেটাকে মঞ্চ বলা হয়। মঞ্চ তো যেটির মাঝে দাঁড়ানো হয়, কিন্তু আমাদের সম্মুখে যে ডায়াস থাকে, যেটাকে আমরা, যেখানে দাঁড়িয়ে বক্তব্য করা হয়, যে যার উপরে হাত রেখে, সেটাকে আমরা ডায়াস বলে থাকবো। ডায়াসের সঠিক ব্যবহার, আমরা ডায়াসের যে সামনে যখন দাঁড়াবো, তখন এক হাত ডায়াসের উপর রেখে আরেক হাত দিয়ে আমরা বডি ল্যাঙ্গুয়েজ করতে পারি। মাইকের উপযুক্ত ব্যবহার, মাইকের উপযুক্ত ব্যবহার আমরা কিভাবে করতে পারি? অনেক সময় দেখা যায় আমরা বক্তব্যের সময় স্টেজে যখন বক্তব্য করে থাকি, তখন বক্তব্য শুরুতেই আমরা বক্তব্য শুরু করে দিই। তো এই বক্তব্য শুরু করার পূর্বে অবশ্য আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে সবাই কি সাউন্ড ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন, সবাই কি আমাদেরকে বুঝতে পারছেন। যখন সবাই বলবে যে আপনার সাউন্ডটি ক্লিয়ার আছে, সবাই শুনতে পাচ্ছে, তখন আপনার আলোচনা শুরু করতে পারেন। মাইকের উপযুক্ত ব্যবহার, এখন যদি আপনি মাইকের আওয়াজ যদি ঠিক না করে যদি আলোচনা শুরু করে দেন, হয়তোবা আপনার আওয়াজ কম হতে পারে, আপনার আশেপাশে যারা আছে তারা শুনতে নাও পারে। সেজন্য আমরা মাইকের উপযুক্ত ব্যবহার, মাইকে যদি সাউন্ড কম হয় তাহলে আমরা প্রথমেই এর উপযুক্ত ব্যবহার করে নিব। সময়ের দিকে লক্ষ্য রাখা, অবশ্যই বক্তব্যের সময় আমাদেরকে সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যে সময়টিতে বক্তব্য করব, সেই সময়ের মাঝে যেন বক্তব্য শেষ হয়, সেই বিষয়টি আমরা লক্ষ্য করার চেষ্টা করে থাকব। এরপর যে বিষয়টি আছে এখানে আমরা লক্ষ্য করব ভাষণ, সম্ভাষণ কিভাবে আমরা করতে পারি। একটি বক্তব্য শুরুতেই আমরা সম্ভাষণের যে বিষয়টি আছে সেই বিষয়টি এখানে আমরা দেখার চেষ্টা করব। যেমন সম্ভাষণের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো, যদি প্রতিষ্ঠানের বাসা বাইরে হলে কি হবে এবং মাঝে হলে কি হবে। তো শুরুতে আমরা সম্ভাষণ এভাবে করতে পারি, ভাষণ বা বক্তব্যের শুরুতেই উপস্থিতির যথাযথভাবে সম্ভাষণ করতে হবে। ভাষণ যদি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠান উপলক্ষে লিখতে বলা হয়, তাহলে সেখানে অদক্ষ শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি অতিথিও থাকতে পারেন। তাই ভাষণে তাদের উদ্দেশ্য করে সম্ভাষণ করতে হবে। যেমন, মাননীয় প্রধান অতিথি, শ্রদ্ধেয় অধ্যক্ষ এবং উপস্থিত শিক্ষকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সম্মানিত উপস্থিতি, এই বলে শুরু করা যেতে পারে। প্রতিষ্ঠানের বাইরে হলে আমরা বলতে পারি, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, প্রিয় এলাকাবাসী, সংগ্রামী বন্ধুরা, সম্মানিত উপস্থিতি ইত্যাদি উল্লেখ করা যেতে পারে। তাহলে প্রতিষ্ঠানের বাইরে হলে আমরা এটি বলবো, প্রতিষ্ঠানের ভিতরে হলে, মাঝে হলে আমরা এটি বলতে পারি। এবং সম্ভাষণের নমুনা আমরা বলবো, ধরুন যে আপনি এখন স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা করবেন। তো আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে এই বক্তব্যটি যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রথমত আমরা ভূমিকার নামটি বলবো। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজনকৃত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথি ও মঞ্চের সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বক্তৃতা বা আলোচনা। তাহলে আমরা শুরুতেই মহাপ্রাণ অবমান ঠিক রেখে, বর্ণের উচ্চারণ ঠিক রেখে আমরা বলবো, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজনকৃত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথি ও মঞ্চের সামনে উপবিষ্ট সুধী মণ্ডলী, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা সম্ভাষণটি কিভাবে বলতে পারি? হ্যাঁ, ভাইরা বোনরা, যে কেউ একজন বলবো সম্ভাষণের নমুনা।
আমরা আপনারা একজন বলুন, এই সম্ভাষণের অংশটি একটু একজন বলুন। হ্যাঁ, যে কেউ একজন বলার চেষ্টা করি। হ্যাঁ। জি। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে কি অবস্থা, শোনা যায় না তো। বলবো স্যার। স্যার শুনতে পাচ্ছেন? সাউন্ড শোনা যাচ্ছে না। আমরা শুনতে পাচ্ছি, জি। হ্যাঁ, আমরা কেউ বলার চেষ্টা করব। স্যার বলবো এই স্যার। অংশটুকু বলি, হ্যাঁ, বলার চেষ্টা করি। হ্যাঁ। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথি ও মঞ্চের সামনে উপবিষ্ট সুধী মণ্ডলী, সবার প্রতি আমার সম্মানিত আন্তরিক শুভেচ্ছা। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা জি, পড়ি। আন্তর্জাতিক ভাষা এ- দিবস উপলক্ষে আয়োজিত এ- 21শে ফেব্রুয়ারি দিবস উপলক্ষে আয়োজিতকৃত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত মাননীয় প্রধান সভাপতি, অতিথি, মাননীয় আমন্ত্রিত প্রধান বিশেষ অতিথি ও অতিথি, মঞ্চের সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, মঞ্চের সবার উপবিষ্ট প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। জি স্যার বলি। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে স্যার বলবো। আওয়াজ শোনা যাচ্ছে না স্যার। বলেন ভাই, বলেন, সমস্যা নেই, বলেন। বলেন, আমরা আছি, আমরা আন্তর্জাতিক শুনছি, বলেন। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আয়োজিতকৃত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথি ও মঞ্চের সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা, এই, হ্যাঁ, এই স্থানটুকু আমরা আরেকজন, হ্যাঁ, আরেকজনকে বলবো এই স্থানটুকু আমরা কিভাবে বলতে পারি। হ্যাঁ। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথি ও মঞ্চের সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই স্থানটুকু যখন সম্ভাষণ করব তখন যেন আমরা চমক প্রদত্ত ভাবে বলতে পারি, যেন চমক প্রদত্ত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজনকৃত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এভাবে আমরা বলবো, যেন আমাদের বলাটি চমক প্রদত্ত হয়ে থাকে। তাহলে আসুন এই স্থানটুকু আমরা এভাবে বলার চেষ্টা করি। এরপর আসুন সামনে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করব। এই স্থানটুকু কিভাবে আমরা বলতে পারি সেই বিষয়টি আমরা বলার চেষ্টা করব। এখন এখানে আমরা লক্ষ্য করব বক্তব্যের ক্ষেত্রে আরো কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে পারি আমরা। যেমন বক্তৃতার লক্ষণীয় বিষয় বক্তব্যের ক্ষেত্রে স্বরের স্কেল ঠিক রাখা। অনেক সময় দেখা যায় বক্তব্যের সময় আমরা স্বরের স্কেল ঠিক রাখি না। তো সেজন্য আমাদেরকে বক্তব্যের সময় স্বরের স্কেল ঠিক রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা বক্তব্যের সময় স্বরের স্কেল ঠিক রাখি না। তো ধরুন, আপনি বক্তব্য শুরু করেছেন, বক্তব্যের মাঝে আমাদের কি বলতে হবে, বক্তব্যের শেষে কি বলতে হবে, বক্তব্যের শুরুতে আমরা কোন বিষয়টি বলবো। তো এই বিষয়গুলো আমরা কিভাবে বলতে পারি সেই বিষয়টি আমরা লক্ষ্য করার চেষ্টা করব, যেন আমাদের বক্তব্যের শুরুতে, মাঝে, শেষে বিষয়টিকে সঠিকভাবে আমরা তুলে ধরতে পারি। সেজন্য
স্বরের স্কেল ঠিক রাখা, কখন কোন স্থানে আমরা দ্রুত বলবো, কোন স্থানে আমরা থেমে যাব, কোন স্থানে আমাদেরকে চমক প্রদত্ত বলতে হবে, এই স্বরের স্কেল আমরা শিখব। উত্তেজনা উচ্চস্বর পরিহার করা। অনেক সময় দেখা যায় আমরা যখন বক্তব্য করে থাকি তখন আপনি খুবই উত্তেজিত হয়ে যাচ্ছেন, অথবা উচ্চস্বর পরিহার করা, আপনি যখন খুবই দ্রুত অথবা উচ্চস্বরে বলবেন তখন আপনার দেখা যাচ্ছে আপনি 1 ঘন্টা বক্তব্য করবেন, প্রথম 10 মিনিটে আপনি খুবই উচ্চ গলায় বলেছেন, তাহলে আপনার গলা কিন্তু ভেঙে যাবে অথবা আপনার শক্তি কমে যাবে, এবং শেষ প্রান্ত পর্যন্ত আপনার ভয়েসের সঠিক আওয়াজকে ঠিক রাখা সম্ভব হবে না। সেজন্য আমরা স্বরের স্কেল ঠিক রাখা, উচ্চস্বর পরিহার করা, সঠিক তথ্য বেশি প্রদান, ভুল তথ্য না দেওয়া। বক্তব্যের মাঝে আমরা সঠিক তথ্য দিব, ভুল তথ্য না দেওয়া। উপস্থাপনা সুন্দর ও আকর্ষণীয় হওয়া, পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অবস্থা অনুকূলে রাখা, অত্যন্ত সচেতন থাকা যাতে করে দৃষ্টিকটু এবং বিরক্তিকর অবস্থার সৃষ্টি না হয়। সাজিয়ে গুছিয়ে কথা বলা, বিশৃঙ্খলা পরিহার, প্রশাসন ও উপস্থিতির প্রতি আবেদন। তাহলে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করার চেষ্টা করব। এখানে যে বিষয়বস্তু আছে, যেমন সচেতন থাকা যাতে করে আপনার বক্তব্যের মধ্য দিয়ে কোনো দৃষ্টিকটু অথবা বিরক্তিকর অবস্থা সৃষ্টি না হয়। যেমন আপনার বক্তব্যে যদি কোনো একটি বক্তব্য নিয়ে আপনি আলোচনা করছেন, সেখানে যদি সরকার বিরোধী অথবা কোনো সংগঠন বিরোধী, কোনো ব্যক্তি বিরোধী যদি আপনি কোনো কথা বলেন, তাহলে এমন হতে পারে যে আপনার বক্তব্যটি বন্ধ হয়ে যেতে পারে। সেজন্য আমরা বক্তব্য যখন বলবো তখন যেন অত্যন্ত সচেতন থাকা যাতে করে বিরক্তিকর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়ে যায়। এরপর আসুন বিশেষ বিবেচ্য যে বিষয়টি আছে বক্তব্যের ক্ষেত্রে, সেটি আমরা লক্ষ্য করব। বিশেষ বিবেচ্য বিষয়ের মাঝে সময় নিয়ন্ত্রণ রাখা, শ্রোতা মণ্ডলীকে জানা ও বোঝা, আপনি কাদের সামনে বক্তব্য করছেন। ধরুন যে আপনি একটি স্কুলে গিয়েছেন, স্কুলে অনেক শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তো শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাকে বক্তব্যের জন্য আমন্ত্রণ করেছে, তাহলে সেখানে আপনি কোন বিষয়ে বক্তব্য করবেন? আমরা যে কোনো একজন ভাইয়া বলবো, যে কেউ বলবো, সেখানে আমরা কোন বিষয়ের উপর বক্তব্য করব? হ্যাঁ, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেখানে আপনাকে বক্তব্যের জন্য আমন্ত্রণ করেছে বা তাদেরকে তাদের সামনে কোনো কথা আপনাকে বলতে বলেছে, তো আপনি সেখানে কোন সংক্রান্ত কোন বিষয়ে কথা বলবেন? আমরা বলি যে কেউ। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি আমাদের সাউন্ড ক্লিয়ার ভাবে সবাই বুঝতে পারছেন? হুম, জি জি বুঝতে স্যার। পারছি স্যার। জি স্যার। তাহলে আমরা প্রশ্ন বলার চেষ্টা করি। হ্যাঁ, প্রশ্নটা আবার বলেন স্যার। আমাদেরকে যদি কোনো অনুষ্ঠানে, একটি স্কুলে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আপনাকে ইনভাইট করেছে, তো আপনি সেখানে আপনাকে কিছু কথা বলার জন্য আহ্বান করেছে বা বলেছে, তো এই শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনি কোন বিষয় নিয়ে কথা বলতে পারেন? স্যার এখানে প্রথমে প্রধান অতিথি থাকলে এবং বিশেষ অতিথি থাকলে এবং শিক্ষক থাকলে তাদেরকে সম্বোধন করবো স্যার। তারপরে পড়াশোনার গুরুত্ব নিয়ে কিছু বলবো স্যার, যাতে স্টুডেন্টরা অনুপ্রাণিত হয়। হুম, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেখানে আমরা অনুপ্রেরণামূলক কোনো বিষয় বলতে পারি। এখন সেখানে যদি আপনি স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা করেন অথবা মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা করেন, তাহলে সেটা কি সঠিক হবে? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে অর্থাৎ শ্রোতা মণ্ডলীকে জানা ও বোঝা, আপনাকে কোন কোন শ্রোতার সম্মুখে আলোচনা করার জন্য আপনি গিয়েছেন, কাদের সম্মুখে আপনি আলোচনা করছেন, যাদের সম্মুখে আপনি আলোচনা করবেন তাদের সম্পর্কে আপনি যে কথাটি বলবেন সেটি প্রযোজ্য হবে কিনা, সেখানে কোন ধরনের ব্যক্তি থাকবে বা কাদের সম্পর্কে আপনি আলোচনা করছেন, সেই বিষয়টিকে আমরা লক্ষ্য রাখতে পারি, এবং সেই বিষয়টিকে সঠিকভাবে আমরা কিভাবে বলতে পারি সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করবো। সেই জন্য শ্রোতামণ্ডলীকে জানা ও বোঝা, কাদের সম্মুখে আপনি বক্তব্য করবেন এবং
কাদের সম্মুখে আমরা বক্তব্য করছি সেই বিষয়গুলো সঠিকভাবে লক্ষ্য রাখা। অনমনীয় নয় কিন্তু সোজাভাবে আরামে দাঁড়ানো। প্রাণোজ্জ্বল, হ্যাঁ, প্রয়োজনে সামঞ্জস্যপূর্ণ অঙ্গভঙ্গি। প্রাণোচ্ছল মুখের ভাব প্রকাশ। আমরা বক্তব্যের সময় কিছুটা হাসি দিতে পারি, হাস্যোজ্জ্বল রাখতে পারি। অনেক সময় দেখা যায় আমরা গাম্ভীর্য হয়ে কথা বলে থাকি, সেক্ষেত্রে আমরা একটু হাস্যোজ্জ্বল মুখ রাখতে পারি, যাতে করে আপনার বক্তব্য যেহেতু সবাই শুনছে, আপনি যখন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সবার সামনে কথা বলবেন, তখন সবাই আপনাকে সঠিকভাবে শুনতে পাবে। সেজন্য প্রাণোচ্ছল মুখের ভাব প্রকাশ। আচ্ছা। স্যার 3 নম্বর একটু বলেন স্যার। 3 নম্বর পয়েন্ট। হ্যাঁ, 3 নাম্বার, হ্যাঁ, প্রয়োজনের সামঞ্জস্যপূর্ণ অঙ্গভঙ্গি। তাহলে স্যার হলো সামঞ্জস্যপূর্ণ না স্যার, উপরেরটা স্যার। অনমনীয় নয় কিন্তু সোজাভাবে আরামে দাঁড়ানো। হ্যাঁ, অনেক হ্যাঁ সময় যেটা দেখা যায় আমরা কোনো স্টেজে দাঁড়ানোর পর সেই স্টেজে দাঁড়িয়ে হেলান দিয়ে আমরা দাঁড়াই, এক পায়ের উপর ভর দিয়ে, অথবা অনেক সময় ডায়াসে আমরা দুহাত ভর দিয়ে দাঁড়াই। তো এইভাবে অনমনীয় নয়। আপনি কোনো, অর্থাৎ যে অনুষ্ঠানে আপনি সঠিকভাবে অ্যাক্টিভ আছেন, আগ্রহ আছে, আপনি একজন সচেতন ব্যক্তি, এভাবে আমরা দাঁড়াবো। অনিয়মেরও নয় কিন্তু সোজাভাবে আরামে দাঁড়ানো, যাতে করে অলসতা নিয়ে নয়, বরং তো সোজাভাবে স্টিফ ভাবে দাঁড়ানো। এবং দাঁড়ানোর কয়েকটি পদ্ধতি আছে, যেগুলো আমরা আরেকটি ক্লাসে দেখবো, যে বক্তব্যের সময় আমরা দাঁড়ানোর ক্ষেত্রে কিভাবে দাঁড়াতে পারি সঠিকভাবে, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। এবং সঠিকভাবে বলার যে বিষয়টি আছে, কিভাবে আমরা বলতে পারি, সেই সংক্রান্ত আমরা দেখব। এবং মাইকের উপযুক্ত ব্যবহারগুলো আমরা সঠিকভাবে লক্ষ্য করার চেষ্টা করব, যেন আমরা বিষয়টিকে সঠিকভাবে বলতে সক্ষম হই। প্রাণোচ্ছল মুখের ভাব প্রকাশ, হ্যাঁ, তাহলে আশাবাদী আমরা বুঝতে পেরেছি এই বিষয়টি। এরপর হলো শ্রুতিগোচর স্বরে কথা বলা। অনেক সময় দেখা যায় আমরা যখন কথা বলছি, তখন কথা বলার সময় শ্রুতিগোচর স্বরে কথা বলা। যেমন আপনি কথা বলছেন, রাগান্বিত হয় না, বরঞ্চ থেমে থেমে, ভেঙে ভেঙে শব্দ সঠিকভাবে প্রয়োগ করে কথা বলা। শব্দ ব্যবহারে ছন্দময় গতির ব্যবহার, থেমে থেমে, ছন্দে ছন্দে বলা। আনন্দদায়ক উচ্চস্বরে কথা বলা। আপনি খুবই আনন্দিত আছেন, খুবই উৎসাহিত আছেন, এভাবে আমরা দর্শক শ্রোতার সম্মুখে কথা বলবো। অর্থাৎ আনন্দদায়ক উচ্চস্বরে কথা বলার চেষ্টা করা। বক্তব্যের মধ্য দিয়ে আবেগ, অনুভূতি, আগ্রহ, প্রবল উৎসাহ ছড়িয়ে দেওয়া। আপনার বক্তব্যের মাঝে বক্তাদেরকে, যা শ্রোতা আছে, তাদেরকে অনেক আগ্রহ, অনুভূতি, প্রবল উৎসাহ ছড়িয়ে দিতে হবে আমাদের বক্তব্যের মাঝ দিয়ে। এরপর হচ্ছে বক্তব্যের মধ্যে দিয়ে আবেগ, অনুভূতি। কার্যকর মাত্রায় শব্দ ও স্বরের সুরের পরিবর্তন। যখন আমরা বক্তব্য করব, তখন বক্তব্যের সময় যেখানে আমাদের যেভাবে বলার প্রয়োজন বোধ করবে, আমরা সেখানে বলবো। কোনো স্থানে দ্রুত, কোনো স্থানে আস্তে, কোনো স্থানে স্লো। এবং সেটা কিভাবে আমরা করতে পারি সেই বিষয়টি আমরা সামনে দেখব। সকল শ্রোতামণ্ডলীর দিকে তাকানো, চোখে চোখে যোগাযোগ, উত্তম শব্দ চয়ন, ইতিবাচক বক্তব্য পেশ, অহেতুক প্রশ্ন এড়াতে, সংবেদনশীল সংবেদনশীল বাক্যের সুষ্ঠু ব্যাখ্যা দান। কেউ যদি আপনাকে বক্তব্যের মাঝে কোনো প্রশ্ন করে, আপনার যদি ওই প্রশ্নটি যদি জানা থাকে, তাহলে আপনি সঠিক উত্তর বলে দিন। অন্যথায় বলুন যে বক্তব্যের পরে আপনি বক্তব্যের প্রশ্নটি আপনার বলবেন। হ্যাঁ, তাহলে এখানে বক্তব্যের পূর্বে যে বিষয়গুলো আমাদের স্মরণ রাখা প্রয়োজন, আমরা সেই বিষয়গুলো ইতিমধ্যে দেখতে পেয়েছি। তাহলে আসুন আজকে আমরা একটি বক্তব্য করব, সেই বক্তব্যটি কিভাবে বলতে পারি এবং সেই বক্তব্যটি কিভাবে আমরা বলার প্রয়োজন, সেই বিষয়টি আমরা এখন
আমরা কি সাউন্ডটি সঠিকভাবে শুনতে পাচ্ছি? জি হ্যাঁ, সাউন্ড কি বোঝা যাচ্ছে এখন? হ্যাঁ। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে জি আসুন। স্যার, বোঝা যাচ্ছে কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আসুন আমরা এই বক্তব্যটি দেখব যে এই বক্তব্যটি কিভাবে বলা যায়, এবং এই বক্তব্যটি বলার যে ধরনটি আছে, যেখানে যেভাবে বলার প্রয়োজন বোধ পড়বে আমরা সেখানে সেভাবে বলে থাকবো। তাহলে এতক্ষণ যাবৎ আমরা দেখেছি বক্তব্যের পূর্বে যে বিষয়গুলো আমাদের স্মরণ রাখতে হবে অথবা যে বিষয়গুলো আমাদের সামনে রেখে একটি বক্তব্য করতে হবে, সেই বিষয়গুলো আমরা প্রত্যেকে লক্ষ্য করতে পেরেছিলাম। এখন এই বক্তব্যটিকে আমরা সঠিকভাবে বলতে পারছি কিনা সেই বিষয়টি আমরা সবাই লক্ষ্য করব। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সম্মানিত উপস্থিতি, উপস্থিত সম্মানিত সভাপতি, দক্ষ উপস্থাপক, বিজ্ঞ বিচারক মণ্ডলী, স্বাগত অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় সাথী ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় সুধী, আজকের আলোচ্য বিষয় বর্তমান প্রেক্ষাপটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন আমরা পতন পচন আর ক্ষয়ের ভয়াল অতলে নীল হতে চলেছি, তখন রুগ্ন এই পৃথিবীকে সুস্থ করে তোলার জন্য সর্বাগ্রে প্রয়োজন সমাজের যুব সম্প্রদায়কে সবল ও সুস্থ করে তোলা, যার উত্তম মডেল ও নমুনা হলো হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভাময় জীবন আদর্শ। সম্মানিত হাজরিন, হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন আজ থেকে 1400 বছর আগে, যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বিড়াল্লাপনা, দাস প্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়া খেলা, মদ্যপান, দেব পূজা, ইন্দ্রিয় পূজা, গোত্রপ্রীতি, গোত্র সংঘাত, লুটতরাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতা আর অশান্তির চরমে উপনীত, যাকে আমরা চরম বর্বরতার যুগ বলে জানি। প্রিয় উপস্থিতি, যার করুণ দৃশ্য স্মৃতির মণিকোঠায় ভেসে উঠলে আজও তনুমন স্পন্দিত হয় তীব্রভাবে। মনুষ্য বিবর্জিত অধপতিত জাতির গ্লানিকর পাশবিক কর্মকাণ্ড তখন অভিশপ্ত ইবলিশকেও হার মানিয়েছিল। এমন বিভীষিকাময় তপ্ত শোকার্ত বিশ্বের আমূল পরিবর্তনের লক্ষ্যে নবতী ধারার পরিসমাপ্তিতে আগমন করেছিলেন সর্বশ্রেষ্ঠ মানব প্রসূন ফখরে দো আলম, আকাই নামদার, তাজদারে মদিনা, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 23 বছরেই একটি অসভ্য, বর্বর, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত জাতিকে চরিত্র, সভ্যতা আর আদর্শের সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবন কাঠি, যে অলৌকিক শক্তির বলেই, যেই জীবন কাঠির জাদু স্পর্শে এমন অসাধ্যকে সাধন করা হয়েছিল? হ্যাঁ, সেই অলৌকিক শক্তির নাম, সেই জীবন কাঠির নাম মহাগ্রন্থ আল কোরআন ও সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যতদিন পর্যন্ত পবিত্র কোরআন ও সুন্নতকে তোমরা শক্তভাবে ধারণ করবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে অবদমিত করতে পারবে না, পারবে না, পারবে না। আমরা এই বক্তব্যটি এইভাবে বলবো। তাহলে শেষে আমরা হেডিং দিব, পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে অবদমিত করতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে আমরা শুরু থেকে নিয়ে যেখানে যেভাবে বলার প্রয়োজন, যখন আমরা ভূমিকাটি বলবো তখন ধীরে ধীরে বলবো। এরপর যেখানে উত্তেজনা বা যেখানে জোরে বলার প্রয়োজন, সেখানে আমরা জোরে
সাউন্ড করে বলবো। প্রথম ভূমিকা আমরা ধীরে স্থিরভাবে বলবো। উপস্থিত সম্মানিত সভাপতি, দক্ষ উপস্থাপক, বিজ্ঞ বিচারক মণ্ডলী, স্বাগত অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন। প্রিয় সুধী, আজকের আলোচ্য বিষয় বর্তমান প্রেক্ষাপটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহ। এরপর আপনি দেখুন, এখানে অনেক কয়টি অশ্লীলতার কথা বলা হয়েছে। কোন সেই অশ্লীলতা যা আপনি পরিবর্তন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতে সক্ষম হয়েছিল? প্রিয় উপস্থিতি, আজ থেকে 1400 বছর আগে যখন গোটা পৃথিবীতে ছড়িয়েছিল হত্যা, এই বিষয়গুলো আমরা জোরে জোরে বলতে পারি। প্রিয় উপস্থিতি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন। আজ আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যখন এই অশ্লীলতার কথাগুলো বলবো, তখন আমরা প্রথমত ধীরে ধীরে বলবো। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়গুলো পরিবর্তন করতে সক্ষম হয়েছিল এগুলো আমরা ভেঙে ভেঙে বলবো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক এমন এক সমাজকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন আজ থেকে 1400 বছর আগে, যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, দাস প্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়া খেলা, মদ্যপান, দেব পূজা, ইন্দ্রিয় পূজা, গোত্রপ্রীতি, গোত্র সংঘাত, লুপ্তরাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতা আর অশান্তির চরমে উপনীত, যাকে আমরা চরম বর্বরতার যুগ বলে জানি জানি এখানে আমরা থেমে যাব। এরপর আবারও, প্রিয় উপস্থিতি, যার করুণ দৃশ্য স্মৃতির মণিকোঠায় ভেসে উঠলে আজও তনুমন স্পন্দিত হয় তীব্রভাবে। মনুষ্য বিবর্জিত তো অধপতিত জাতির গ্লানিকর পাশবিক কর্মকাণ্ড তখন অভিশপ্ত ইবলিশকেও হার মানিয়েছিল। এমন বিভীষিকাময় তপ্ত শোকার্ত বিশ্বের অমল পরিবর্তনের লক্ষ্যে এই স্থানটুকু আমরা জোরে বলবো। এমন বিভীষিকাময় তপ্ত শোকার্ত বিশ্বের আমূল পরিবর্তনের লক্ষ্যে নবতী ধারার পরিসমাপ্তিতে আগমন করেছিলেন সর্বশ্রেষ্ঠ মানবপ্রসূন ফখরে দো আলম, আকাই নামদার, তাজদারে মদিনা, বিশ্ব নবী হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 23 বছরে একটি অসভ্য, বর্বর, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত জাতিকে চরিত্র, সভ্যতা আর আদর্শ সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, কোন সেই অলৌকিক শক্তি? এখন আমরা প্রশ্ন করব, এখানে প্রশ্ন কথা। তো আমরা যারা শ্রোতা আছে তাদেরকে প্রশ্ন করব। প্রিয় উপস্থিতি, কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবন কাঠি, যে অলৌকিক শক্তির বলেই, যে জীবন কাঠির জাদু স্পর্শে এমন অসাধ্যকে সাধন করা হয়েছিল? হ্যাঁ, সেই অলৌকিক শক্তির নাম, সেই জীবন কাঠির নাম মহাগ্রন্থ আল কোরআন ও সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আমরা এই বক্তব্যটি বলবো। তাহলে ভাইরা বোনেরা, আমরা যে কেউ একজন এই বক্তব্যটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করব, যে কিভাবে আমরা একটি স্টেজে এই বক্তব্যটি বলতে পারি। হ্যাঁ, কে বলতে চাচ্ছিলাম? যিনি বলতে চাইবো নামটি বলি। হ্যাঁ, জি স্যার, নামটি বলতে বলে চাচ্ছিলাম। হ্যাঁ, নামটি বলে হ্যাঁ আমরা শুরু করবো বক্তব্যটি। হ্যাঁ। জি স্যার। সব সম্মানিত উপস্থিতি, সম্মানিত সভাপতি, দক্ষ উপস্থাপক, বিজ্ঞ বিচারক মণ্ডলী, স্বাগত অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সাথী ভাইরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আজকের আলোচ্য বিষয় বর্তমান প্রেক্ষাপটে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন আমরা আজ যখন আমরা পতন, পচন আর ক্ষয়ের ভয়াল অতলে নীল হতে চলেছি, তখন রুগ্ন পৃথিবীতে সুস্থ করে তোলার জন্য সর্বাগ্রে প্রয়োজন সমাজের যুব সম্প্রদায়কে সবল ও সুস্থ করে তোলা, যার উত্তম মডেল ও নমুনা হলো হযরত
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভাময় জীবন আদর্শ। সম্মানিত হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন আজ থেকে 1400 বছর আগে, যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহাপনা, বেলাল্লাপনা, দাসপ্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়া খেলা, মদ পান, দেব পূজা, ইন্দ্রিয় পূজা, গোত্রীয় প্রীতি, গোত্র সংঘাত, সন্ত্রাস, লুটরাজ তথা সর্বপ্রকার সর্বপ্রকার নির্লজ্জতার অশান্তির চরমে উপনীত, যাকে আমরা চরম বর্বরতার যুগ বলে জানি, যার করুণ দৃশ্য স্মৃতির মণিকোঠায় ভেসে উঠলে আজও তনুমন স্পন্দিত হয় তীব্রভাবে। মনুষ্যত্ব বিবর্জিত, অধপত অধপতিত জাতির গ্লানিকর পাশবিক কর্মকাণ্ড তখন অভিশপ্ত ইবলিসকেও হার বানিয়েছিল। এমন বিভীষিকাময় তপ্ত সকার্ত বিশ্বের আমূল পরিবর্তন সাধনের লক্ষ্যে নবুয়তি ধারার পরিসমাপ্তিতে আগমন করেছিলেন সর্বশ্রেষ্ঠ মানব প্রসূন ফখরে দু আলম, আকায়ে নামদার তাজদারে মদিনা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 23 বছর একটি অসভ্য, বর্বর, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত জাতিকে চরিত্র, সভ্যতা আর আদর্শের সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবন কাঠি, যে জীবনকাঠির শক্তির বলেই সেই যে জীবনকাঠির জাদু স্পর্শে এমন অসাধ্যকে সাধন করা হয়েছিল? হ্যাঁ, সেই অলৌকিক শক্তির নাম, সে জীবনকাঠির নাম মহাগ্রন্থ আল কুরআন ও সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, তারাকতুম ফিকুম আমরাইনি লাং তাদাল্লু মা তামসাকতুম বিহা কাতাবাল্লাহু ওয়া সুন্নাত কাতাবাল্লাহু ওয়া সুন্নাত রাসূলি। যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন ও সুন্নাহকে তোমরা শক্তভাবে ধারণ করবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি তোমাদের বিভ্রান্ত করতে পারবে না। পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদের অবদমিত করতে পারবে না, পারবে না, পারবে না। জি স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। শাহিন আলম শাকিল ভাইয়া পড়েছেন। হ্যাঁ, তাহলে আমরা, হ্যাঁ, বয়ানটি, এই বক্তব্যটি আমরা কিভাবে বলতে পারি এই বিষয়টি লক্ষ্য করছি এবং বলার চেষ্টা করছি। ঠিক আছে, এরপর আমরা আরেকজন ভাই বলবো। হ্যাঁ, ঠিক আছে, চমৎকারভাবে বলতে পেরেছি। এরপর আমরা এই অনুষ্ঠানটি লক্ষ্য রেখে আরেকজন ভাই বলবো এই বক্তব্যটি। প্রত্যেকে পড়ার চেষ্টা করবো, হ্যাঁ। হ্যাঁ, যে কয়েকজন বলি। হ্যাঁ, আমরা এই বক্তব্যটি আর কি বলার জন্য আগ্রহী ছিলাম, হ্যাঁ। সম্মানিত উপস্থিতি, দক্ষ উপস্থাপক, বিজ্ঞ বিচারক মণ্ডলী, স্বাগত অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সাথী ভাইয়েরা, সকলকে জানাই
আচ্ছা, হ্যাঁ, মিজানুর রহমান ভাই হয়তো বা কানেক্ট বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তো আমরা আরেকজন ভাই বলার চেষ্টা করব। হ্যাঁ, হ্যাঁ, আমরা অন্য কেউ পড়বো এই বক্তব্যটি। হ্যাঁ, উপস্থিত আকরাম, সম্মানিত আকরাম। সভাপতি, দক্ষ উপস্থাপক, বিজ্ঞ বিচারক মণ্ডলী, স্বাগত অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সাথী ভাইরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, আজকের আলোচ্য আজকের আলোচ্য বিষয় বর্তমান প্রেক্ষাপটে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন আমরা পতন পচন আর ক্ষয়ের ভয়াল অতলে নীল হতে চলেছি, তখন রুগ্ন রুগ্ন এই পৃথিবীকে সুস্থ করে তোলার জন্য সর্বাগ্রে প্রয়োজন সমাজের যুব সম্প্রদায়কে সবল ও সুস্থ করে তোলা, যার উত্তম মডেল ও নমুনা হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভাময় জীবন আদর্শ। সম্মানিত হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন, আজ থেকে চোদ্দ আজ থেকে 1400 বছর আগে, যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, দাসপ্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন কবর দেয়া, জুয়া খেলা, মদ পান, দেব দেব পূজা, ইন্দ্রিয় পূজা, গোত্রপ্রীতি, গোত্র সংঘাত। জি স্যার, একটু নিচে নামাই। স্যার, একটু নিচে নামাইলে ভালো হয়। জি স্যার। গোত্র সংঘাত, সন্ত্রাস, লুটতরাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতা আর অশান্তির চরমে উপনীতি, যাকে আমরা চরম বর্বরতার যুগ বলে জানি, যার করুণ দৃশ্য স্মৃতির মনোকটায় ভেসে উঠল আজও তনুমন, স্পন্দিত হয় তীব্রভাবে। মনুষ্যত্ব বিবর্জিত অধপতিত জাতির গ্লানিকর পাশবিক কর্মকাণ্ড তখন অভিশপ্ত ইবলীসকেও হার মানিয়েছিল। এমন বিভীষিকাময় তপ্ত শোকার্ত বিশ্বের আমূল পরিবর্তন সাধনের লক্ষ্যে নবুয়তি ধারার পরিসমাপ্তিতে আগমন করেছিলেন সর্বশ্রেষ্ঠ মানব রসুল ফখরে দু আলম, আখেরে নামদার, তাজদারে মদিনা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 23 বছরের একটি অসভ্য, বর্বর, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পোষিত, নিপীড়িত জাতিকে চরিত্র, সভ্যতা আর আদর্শের সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবন খাঁটি, যেই অলৌকিক শক্তির বলে, যেই জীবন কাঠির জাদু স্পর্শে এমন অসাধ্যকে সাধন করা হয়েছিল? হ্যাঁ, সেই অলৌকিক শক্তির নাম, সেই জীবন কাঠির নাম মহাগ্রন্থ আল কুরআন ও সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, فيكم أمرين স্যার একটু নিচে নামাইলে ভালো হয়, এটা আমি দেখতেছি না। একটু নিচে নামাইলে ভালো হয়।
স্যার, আমার কথা শোনা যাচ্ছে? নেট ডিস্টার্ব করতেছে। আমার এখানে আটকে আছে। জি জি স্যার, এখন ঠিক আছে। تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। যতদিন পর্যন্ত পবিত্র কুরআন ও সুন্নাহকে তোমরা শক্তভাবে ধারণ করবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি তোমাদের বিভ্রান্ত করতে পারবে না। পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদের অবদমিত করতে পারবে না, পারবে না, পারবে না। Bisa na ya bisa na জি জি হ্যাঁ। যে আমরা কি সাউন্ড এখন শুরু, হ্যাঁ সাউন্ড কি এখন বোঝা যাচ্ছে? জি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমরা দেখছিলাম আজকে বক্তব্যের কলাকৌশল। আমরা শেষের যে পয়েন্টটি আছে, পয়েন্টটিতে আমরা কিভাবে বলতে পারি, প্রতিটি ইনস্টাগ্রামে বলার যে নিয়মটি আছে সেটি আমরা লক্ষ্য করব। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে বলার ধরনটি আছে সেটি আমরা লক্ষ্য করব। পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে অবদমিত করতে পারবে না, পারবে না, পারবে না। এবং যেখানে যেভাবে বলার প্রয়োজন আমরা সেই স্থানটুকুতে সেভাবে বলবো। যেখানে প্রশ্ন করার সেখানে প্রশ্ন করব। প্রিয় উপস্থিতি, কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবন কাঠি, যেই অলৌকিক শক্তির বলে, যেই জীবন কাঠির জাদু স্পর্শেই এমন অসাধ্যকে সাধন করা হয়েছিল? হ্যাঁ, সেই অলৌকিক শক্তির নাম, সেই জীবন কাঠির নাম মহাগ্রন্থ আল কোরআন ও সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। যারা আমরা আরবিটি পারবো আরবিটি বলবো, অন্যথায় অর্থটি বলবো। এবং যেখানে যেভাবে বলার প্রয়োজন সেই স্থানটুকুতে আমরা সেভাবে বলে এই বক্তব্যটি প্র্যাকটিস করব, পুরোটা মুখস্থ করে নিব। এরপর আমরা সামনের ক্লাসে এই বক্তব্যটিকে চমৎকারভাবে প্রত্যেকে এক এক করে বলবো। যখন এই বক্তব্যটি আমরা অনুশীলন করব, চর্চা করা হবে, প্র্যাকটিস করা হবে, তখন দেখা যাবে কোন স্থানে কিভাবে আমরা বলছি, অথবা কোন স্থানে বিরাম চিহ্নের ভুল হচ্ছে, বা কোন স্থানে আমরা কিভাবে বলবো, এই বিষয়গুলো আমরা সঠিকভাবে তুলে ধরতে পারবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে হয়তোবা আমাদের অনেকেই ক্লাসে যুক্ত হতে হুম, অনেক বিলম্ব করছে। অনেকেই শুরুতে আমরা এই গ্রুপে প্রায় 15 থেকে 20 জন আছি। তাই আমরা শুরুতে দেখেছিলাম 7 জন, এরপর 8 জন, 6 জন, এভাবে দেখছি। আহ, তো সবাই সবার কি আহ, আগ্রহ কি হারিয়ে ফেলছে কিনা? আচ্ছা, আমাদের শুরুর ক্লাসে বলা হয়েছিল যে আমরা প্রতিটি ক্লাসে আমাদের ল্যাবে যুক্ত থাকতে হবে, অনুশীলন, প্র্যাকটিস এবং চর্চা অব্যাহত রাখতে হবে। তো সেই জন্য কিন্তু আমাদেরকে প্রতিটি ক্লাসে যুক্ত থাকতে হবে, কেননা প্রতিটি ক্লাস কিন্তু নতুনত্ব বিষয় আসছে। একটি ক্লাস আরেকটি ক্লাসের সাথে রিলেটিভ সংযুক্ত হবে না। সেজন্য প্রতিটি ক্লাসে আসলে আমাদের হুম, আসলে আজকে নেটের অনেক সমস্যা, এই কারণে যুক্ত হইতে পারতেছে না অনেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা প্রায় 10টা 9টা 10 থেকে আমরা যুক্ত ছিলাম। প্রায় অনেক সময় ধরে আমরা দেখছিলাম একটি বক্তব্য, এবং বক্তব্যের পূর্বে যে কলা কৌশল আছে, বক্তব্যের পূর্বে যে বিষয়গুলো জানা থাকা অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলো দেখে আমরা একটি বক্তব্য দেখেছি বর্তমান প্রেক্ষাপটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এরপর আজকে আমরা আমরা যে শব্দগুলোকে ভুল করি এবং লিখার মাঝে এবং উচ্চারণের মাঝে পার্থক্য, সেই বিষয়টি আজকে আমরা দেখব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে এখন যুক্ত নেই।
তো আমরা কি ক্লাসটি কন্টিনিউ করব, না আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করা হবে? বলি আমরা, হ্যাঁ। না না স্যার, স্যার, রাখেন। কন্টিনিউ করেন স্যার। মনে করেন। স্যার কন্টিনিউ করেন। আচ্ছা স্যার কন্টিনিউ করলে ভালো হয়, যারা পরবর্তী ভিডিও দেখে নিবে রেকর্ড। ঠিক আছে। আর আজকে এমনি নেটওয়ার্ক একটু অনেক সমস্যা। সামনে এটা বললাম, সামনে ক্লাস আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে আসুন, এখানে আমরা আজকে দেখছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এই বক্তব্যটি আমাদের প্রত্যেকের মুখস্থ করতে হবে। দেখুন, আমরা কিন্তু এই কোর্সে উপস্থাপন, বক্তৃতা, আবৃত্তি এই বিষয়গুলো শিখব। শুধু যে ইসলামিক বিষয়ে শিখবো বিষয়টা এরকম নয়, বরঞ্চ অনেক বক্তৃতা আসবে স্বাধীনতা দিবস উপলক্ষে, মাতৃভাষা দিবস উপলক্ষে, অথবা যে কোনো অনুষ্ঠানে আপনি যখন যুক্ত হবেন তখন কোনো বিষয়ের উপর আপনাকে যদি বক্তব্য করতে বলা হয়, তাহলে সেখানে আপনি কিভাবে বক্তব্য করতে পারেন সেই বিষয়গুলো লক্ষ্য করব। কিন্তু আমরা যখন একটি বক্তব্য ফলো করতে পারবো বা লক্ষ্য করতে পারবো, তখন যে কোনো বক্তব্য আমাদের সঠিকভাবে চলে আসবে। এবং বক্তব্যের ক্ষেত্রে আমরা ভয় কেন পাই বা ভয় কিভাবে দূর করতে পারি সেই সংক্রান্ত ক্লাস আছে। এবং বলার অনেক ধরন কমেডি ওটা বাসনে এবং বলার যে লক্ষ্য আছে সেই বিষয়গুলো আমরা একে করে দেখব। বাসন নাই। হ্যাঁ, এবং বক্তব্যের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে আমরা সামনে রাখতে পারি সেই বিষয়গুলো আমরা দেখে আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা একে করে লক্ষ্য করব। তাহলে এখানে যে বক্তব্যটি আমরা দেখতে পেয়েছি যে বর্তমান প্রেক্ষাপটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই বক্তব্যটি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের বলতে হবে। এবং শুরুতেই আমরা যখন বলবো তখন বলাটি যেন আমাদের সঠিকভাবে আমরা বিষয়টিকে বলতে সক্ষম হই। এবং শুরুতে আমরা একদম শান্তভাবে, এবং যেখানে আমাদের প্রশ্ন করার সেখানে প্রশ্ন করব, যেখানে জোরে বলার প্রয়োজন সেখানে আমরা জোরে বলবো। সামনের ক্লাসে প্রত্যেকের এই বক্তব্যটি রেকর্ড করা জরুরি হবে। প্রত্যেকে আমরা গ্রুপে এই বক্তব্যের রেকর্ড দিব। আপনি রেকর্ড করে রেকর্ডটি আমরা গ্রুপে পাঠাবো। আপনাদের বক্তব্যটি কেমন আপনারা চর্চা করেছেন সেই বিষয়টি আমরা প্রত্যেকে গ্রুপে দেখব। বক্তব্য প্রত্যেকে লক্ষ্য করা হবে। এবং হলো, তাহলে এই বক্তব্যটিকে আমরা আর কেউ বলার জন্য আগ্রহী ছিলাম বর্তমান প্রেক্ষাপটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, অন্যথায় আমরা সামনে অগ্রসর হব। জি আমরা জি আর কি হুজুর, আমি বলবো? বলছি। আচ্ছা, জি আব্দুর রাজ্জাক ভাইয়া বলতে চাচ্ছিলেন। হ্যাঁ ঠিক আছে, আমরা পড়ার চেষ্টা করি কিভাবে আমরা বলতে। হ্যাঁ, এখান থেকে শুরুতেই আমরা শুরুতে যদি কোনো খুতবা বলতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে এটা বলা যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। যদি এটি যদি আমাদের কঠিন হয়ে যায় তাহলে আমরা বলবো আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা বক্তব্যটি শুরু করতে পারি। হ্যাঁ ঠিক আছে। আসসালা- আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله العلي العظيم. উপস্থিত সম্মানিত সভাপতি, দক্ষ উপস্থাপক, বিজ্ঞ বিচার মণ্ডলী, স্বাগত অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সাথী ভাইরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আজকের আলোচ্য বিষয় বর্তমান প্রেক্ষাপটে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন আমরা পতন, পচন আর ক্ষয়ের বয়াল অতিলে নীল হতে চলেছি, তখন রুগ্ন এই পৃথিবীকে সুস্থ তোলার জন্য সর্বগ্রে প্রয়োজন সমাজের যুব সম্প্রদায়কে সবল ও সুস্থ করে তোলা, যার উত্তম মডেল ও নমুনা হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভাময় জীবনাদর্শ। আচ্ছা, সম্মানিত হ্যাঁ হাজিরিন, হ্যাঁ হাফিজ আব্দুর রাজ্জাক ভাইয়া বলছিলেন। ঠিক আছে, আমরা বলার ধরনটি লক্ষ্য করতে পেরেছি। যখন আমরা শুরুতেই বলছি তখন আমরা একটি বিষয়ের উপর বলতে চাচ্ছি যে এই বিষয়ে আমরা বক্তব্য করবো। সেই ক্ষেত্রে আমরা যখন বক্তব্যটি শুরু করছি, প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় বর্তমান প্রেক্ষাপটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এর উপরে কিছু বা সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করব।
ইনশাআল্লাহ। এখন আমাদের এটি বলা সহজ হয়েছে কোন বিষয়ের উপর আমরা বক্তব্য করব। এখন যখন আমাদের বক্তব্যটি শুরু হবে, প্রিয় উপস্থিতি, এখান থেকে আমরা বক্তব্যটি শুরু করব, অর্থাৎ ধীরে থেকে দ্রুত। আজ যখন আমরা পতন পচন আর ভয়ের অতলে নীল হতে চলেছি, তখন রুগ্ন এই পৃথিবীকে সুস্থ করে তোলার জন্য সর্বাগ্রে প্রয়োজন সমাজের যুব সম্প্রদায়কে সবল ও সুস্থ করে তোলা। যা এই যে এখান থেকে, রুগ্ন এই পৃথিবীকে সুস্থ করে তোলার জন্য সর্বাগ্রে প্রয়োজন সমাজের যুব সম্প্রদায়কে সবল ও সুস্থ করে তোলা। এখান থেকে আমরা শক্ত হয়ে সম্প্রদায়ের সুস্থ করে তোলা, যার উত্তম মডেল ও নমুনা হলো হজরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভাময় জীবন আদর্শ। সম্মানিত হাজরিন বা প্রিয় উপস্থিতি, হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন, আজ থেকে 1400 বছর আগে, যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, দাস প্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়া খেলা, মদ্যপান, দেব প্রজা, ইন্দ্রিয় পূজা, গোত্রপ্রীতি, গোত্র সংঘাত, লুত্তরাজি তথা সর্বপ্রকার নির্লজ্জতা আর অশান্তির চরমে উপনীত, যাকে আমরা চরম বর্বরতার যুগ বলে জানি, প্রিয় উপস্থিতি, যার করুণ দৃশ্য এখান থেকে আরেকটি স্টেপ, অর্থাৎ জানি পর্যন্ত এখানে আমরা একটি স্টেপ। এখানে যে অশ্লীলতার কথা বলা হয়েছে এগুলো আমরা এক এক করে বলবো। অশ্লীলতা, হ্যাঁ, বেলালাপনা, এগুলো বলে যাকে আমরা চরম বর্বরতার যুগ বলে জানি, তাহলে এখান থেকে আমরা এভাবে বলবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হাফিজ আব্দুর রাজ্জাক ভাই পড়ছিলেন। হ্যাঁ, এখান থেকে আমরা বলি সম্মানিত হাজিরিন, হ্যাঁ প্রিয় উপস্থিতি, এখান থেকে বলবো। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন, আজ থেকে 1400 বছর আগে, যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, দাসপ্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত খবর দেওয়া, জুয়া খেলা, মদ্যপান, দেব পূজা, ইন্দ্রিয় পূজা, গোত্রপ্রীতি, গোত্র সংঘাত, সন্ত্রাস, লুটতরাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতা আর অশান্তির চরমে উপনীত, যাকে আমরা চরম বর্বরতার যুগ বলে জানি। প্রিয় উপস্থিতি, যার করুণ দর্শ স্যার একটু যার নিচে করুণ দৃশ্য নিচে, স্মৃতির, হ্যাঁ যার করুণ দৃশ্য স্মৃতির মনে কোঠায়। হ্যাঁ, যার করুণ একটু নিচে নামাল ভালো হয়। যাহার করুণ দৃশ্য স্মৃতির মনে খুঁটায় ভেসে উঠলেও আজও ধনমন স্পন্দিত হয়ে তীব্রভাবে মনুষ্যত্ব বিবর্জিত অধপতিত জাতির গ্লানিকর পাশবিক কর্মকাণ্ড তখন অভিশপ্ত ইবলিসকেও হার মানিয়েছিল। এমন বিভীষিকাময় তপ্ত সুখার্ত বিশ্বের আমূল পরিবর্তন সাধনের লক্ষ্যে নবুওয়াতের দ্বারাই পরিসমাপ্তিতে আগমন করেছিলেন সর্বশ্রেষ্ঠ মানব প্রসূন ফখরে দু আলম আকায়ে নামদার তাজেদারে মদিনা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে একটি অসভ্য, বর্বর, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত জাতিকে চরিত্র, সভ্যতার আর আদর্শের সর্বোচ্চ সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবন কাঠি, যে অলৌকিক শক্তির যে অলৌকিক শক্তির বলে, যে জীবন খাটির জাদু স্পর্শে এমন অসাধ্যকে সাধন করা হয়েছিল। হ্যাঁ, সেই অলৌকিক শক্তির নাম, সেই জীবন কাঠির নাম মহাগ্রন্থ আল কোরআন ও সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যতদিন পর্যন্ত পবিত্র কোরআন ও সুন্নাহকে
তোমরা শক্তভাবে ধারণ করবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে কোনো শক্তি তোমাদের বিভ্রান্ত করতে পারবে না। পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদের অবদমিত করতে পারবে না। ঠিক আছে, তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে অবদমিত করতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে আমরা এভাবে বলে থাকবো। হ্যাঁ, হাফিজ আব্দুর রাজ্জিক ভাই পড়েছেন। তাহলে এই যে, যতদিন পর্যন্ত পবিত্র কোরআন ও সুন্নতকে তোমরা শক্তভাবে ধারণ করবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে অবদমিত করতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে এখানে আমরা ধরবো, এরপরে এখানে যে বিষয়টি আছে, হ্যাঁ এখানে আমরা এই বিষয়গুলোকে লক্ষ্য রাখলে আমাদের চমৎকার হবে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি কোন স্থানে কিভাবে বলতে হবে বা কিভাবে আমরা বলতে পারি। এবং বলার সময় আমরা সবচেয়ে লক্ষ্য রাখবো মহাপ্রাণ অল্পপ্রাণ উচ্চারিত হচ্ছে কিনা। যেমন আমরা যখন বক্তব্যটি করছি, দেখা যাচ্ছে যে আমাদের অনেক স্থানে আমরা মহাপ্রাণ অল্পপ্রাণগুলো ছুটে যাচ্ছে। এতে করে আমাদের বক্তব্যের মাঝে বিঘ্নতা হয়ে থাকবে। সেজন্য অবশ্যই বক্তব্যের সময় আমরা যখন বলছি, তখন মহাপ্রাণ অল্পপ্রাণ বর্ণের উচ্চারণ ঠিক হচ্ছে কিনা সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই বক্তব্যটি আমরা আর কেউ বলবো? অন্যথায় আমরা সামনে অগ্রসর জি হচ্ছিলাম। স্যার, আমি বলতে চাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলবো। হ্যাঁ, ঠিক আছে। উপরে উপস্থিত সম্মানিত সভাপতি, দক্ষ উপস্থাপক, বিজ্ঞ বিচারক মণ্ডলী, স্বাগত অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সাথী ভাইরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আজকের আলোচ্য বিষয় বর্তমান প্রেক্ষাপটে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন আমরা পতন পতন আর ক্ষয়ের ভয়াল অতলে নীল হতে চলেছি, তখন রুগ্ন এ পৃথিবীকে সুস্থ করে তোলার জন্য সর্বাগ্রে প্রয়োজন সমাজের যুব সম্প্রদায়কে সবল ও সুস্থ করে তোলা, যার উত্তম মডেল ও নমুনা হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভাময় জীবন আদর্শ। সম্মানিত হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন, আজ থেকে 1400 বছর আগে, যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, দাস প্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়া খেলা, মদ্যপান, দেব পূজা, ইন্দ্রিয় পূজা, গোত্রপ্রীতি, গোত্র সংঘাত, সন্ত্রাস, লুটতরাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতা আর অশান্তির চরমে উপনীত, যাকে আমরা চরম বর্বরতার যুগ বলে জানি। যার করুণ দৃশ্য স্মৃতির মণিকোঠায় ভেসে উঠলে আজও তনু মন স্পন্দিত হয় তীব্রভাবে। মনুষ্যত্ব বিবর্জিত অধপতিত জাতির গ্লানিকর পাশবিক কর্মকাণ্ড যখন অভিশপ্ত ইবলিসকেও হার মানিয়েছিল, এমন বিভীষিকাময় তপ্ত শোকার্ত বিশ্বের আমূল পরিবর্তন সাধনের লক্ষ্যে নবুয়াতি ধারার পরিসমাপ্তিতে আগমন করেছিলেন সর্বশ্রেষ্ঠ মানব প্রসূন ফখরে দু আলম, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাত্র 23 বছরে একটি অসভ্য, বর্বর, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত জাতিকে চরিত্র, সভ্যতা আর আদর্শের সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবন কাঠি, যেই অলৌকিক শক্তির বলে, যেই জীবন কাঠির জাদু স্পর্শে এমন অসাধ্যকে সাধন করা হয়েছিল? হ্যাঁ, সেই অলৌকিক শক্তির নাম, সেই জীবন কাঠির নাম মহাগ্রন্থ আল কুরআন ও সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, স্যার নিচে,
যতদিন পর্যন্ত পবিত্র কুরআন ও সুন্নাহকে তোমরা শক্তভাবে ধারণ করবে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি তোমাদের বিভ্রান্ত করতে পারবে না। পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদের অবদমিত করতে পারবে না, পারবে না, পারবে না। আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, মিজানুর রহমান আসসালামু ভাই আলাইকুম বলুন। হুজুর। আহ, আমি একটু আগে জয়েন হয়েছি। আপনি যদি একটু আচ্ছা বলে দিতেন তাহলে আমি বলতাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, মিজানুর রহমান ভাই আহ, বলতে পেরেছি, এবং যেখানে যেভাবে বলার প্রয়োজন ছিল আমরা সেভাবে বলতে পেরেছি। এবং এই বক্তব্যটি আমরা যখন চর্চা করব তখন আমরা সামনের ক্লাসে দেখা যাবে আরো প্রত্যেকেই অনেক ভালোভাবে বলতে পারবো, এবং ইতিমধ্যে প্রথম ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে খুবই চমৎকারভাবে বলতে পারছি। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এই বক্তব্যটি আমরা কিভাবে করতে পারি, হ্যাঁ বলি। হুজুর আমি একটু আগে জয়েন হয়েছি, যদি আপনি একটু বলে দিতেন। হ্যাঁ, আমরা রেকর্ড দেখে এর পুনরাবৃত্তি করব। হ্যাঁ, এখন আপনি বলার চেষ্টা করুন, আমরা অবশ্যই আমরা হেল্প করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। উপস্থিত সম্মানিত সভাপতি, দক্ষ উপস্থাপক, বিজ্ঞ বিচারক মন্ডলী, স্বাগত অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় সাথী ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আজকের আলোচ্য বিষয় বর্তমান প্রেক্ষাপটে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন আমার পতন পচন আর ক্ষয়ের ভয়াল অতলে লীন হতে চলেছি, তখন রগ্ন পৃথিবীকে সুস্থ করে তোলার জন্য সর্বাগ্রে প্রয়োজন সমাজের যুব সম্প্রদায়কে সবল ও সুস্থ করে তোলা। যার উত্তম মডেল ও নমুনা হলো হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীমাময় জীবনাদর্শ। সম্মানিত হাজিরিন, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন, আজ থেকে আহ, লেখাটা চলে গিয়েছে, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ, লেখাটা চলে গেছে জি। হ্যাঁ, হ্যাঁ। সম্মানিত হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে সক্ষম হয়েছিলেন, আজ থেকে 1400 বছর আগে যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেহুল্যপনা, দাসপ্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া, জুয়া খেলা, মদপান, দেব পূজা, ইন্দ্রিয় পূজা, গোত্রপ্রীতি, পুত্র সংঘাত, সন্ত্রাস, লুটতরাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতা আর অশান্তির চরমে উপনীত, যাকে আমরা চরম বর্বরতার যুগ বলে জানি, আচ্ছা, যার ঠিক আছে। করুণ হ্যাঁ, দৃশ্য তাহলে স্মৃতির হ্যাঁ, মণিকোটায় ভেসে উঠলে। হ্যাঁ, আনোয়ার আজিম, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা ঠিক আছে, বলার ধরনটি ঠিক আছে। প্রথমত, এই যে আমরা প্রথম অংশে যে কথাটি বলেছি, অর্থাৎ এই এখন আমরা যে পড়ছি এটা রিডিং অথবা বক্তব্যের সময় আমরা কিছুটা অনুশীলন হবে, কয়েকবার পড়ার পর আরো ইজি হবে, এবং যেখানে যেভাবে বলার প্রয়োজন সেই বিষয়টিকে আমরা সঠিকভাবে বলতে সক্ষম হব। তো এখন শুরুতেই আমরা যখন বলছি তখন যেমন এখানে প্রথম থেকে আমরা এই প্রিয় উপস্থিতি যে শব্দগুলো বলেছি, সেখানেও আমরা রেকর্ডটি শ্রবণ করলে কোন স্থানে কিভাবে বলতে হবে সেই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারবো। তার আশাবাদী আমরা যেটুকু পড়েছি এর মাঝে আপনি বলতে পারছেন। আমরা রেকর্ডটি বলে সামনের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকেই বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ। সামনে হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখন আমরা আজকের যেহেতু এই পর্যন্ত এখন সময় দেখতে পাচ্ছি আমরা, আজকে এখানে কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা ভুল এবং সঠিকভাবে পার্থক্য করি। আনোয়ারুল আজিম সিদ্দিকী ভাইয়া, আমরা সামনের ক্লাসে আপনার থেকে শ্রবণ করা হবে পুরো বক্তব্যটি, এবং এটাকে অনুশীলন করলে খুবই চমৎকার হবে, খুবই চমৎকার হবে। তো ইনশাআল্লাহ এই যে ইনশাআল্লাহ। শব্দের লিখিত রূপ এবং শব্দের উচ্চারিত রূপ, এই শব্দগুলো আমরা পার্থক্য করব। কিন্তু আজকের ক্লাসে আমরা এখন দেখতে পাচ্ছি অনেকে আমরা ইতিমধ্যে যুক্ত হয়েছি, এবং শুরুতে আমরা অনেকে হয়তোবা যুক্ত থাকা সম্ভব হয়েছিল না, সেজন্য
তাহলে এখান থেকে হ্যাঁ